আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমাকে ধুরাসাপ বলা বিডি বালছালকে নিয়ে ওরফে পমপমওয়ালাকে নিয়ে আজকে শেষবারের মতো কিছু কথা বলতে আসলাম। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো ভিউয়ার্স, গতকাল আমার চ্যানেলে আমি অন্যরকম একটা ভিডিও আপলোড করার জন্য গতকালকের ভিডিওতে এই বিডি বালছালকে নিয়ে ওরফে মুখোশধারী মানে পমপম আপাকে নিয়ে কোনো কথা বলতে পারি নাই, বা আমি গত পরশু দিনের বা মানে সেকেন্ড লাস্ট ওই ভিডিওটা যেদিন ছাড়ছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতেই এই বিডি বালছালকে নিয়ে কিছু কথা বলবো। সে কতটা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। তো সে আবার কি বলবো, আমি আমার লাস্ট ভিডিও আপলোড করার পরে তার ভিডিওতে কোনো কথা না বললেও, কোনো প্রতিবাদ বা আমাকে কোনো খোঁচা না দিলেও কমেন্ট সেকশনে এসে মানে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে সে একটু খোঁচা মেরে গেছে। এখন খোঁচাটা এরকম হয়েছে যে বল্লার চাকের মধ্যে চাক্কা মারলাম, মানে বল্লার চাকে বা মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে মেরে পালিয়ে যাওয়ার মতন অবস্থা। কিন্তু সে ভুলে গেছে যে মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে মারলে বা বল্লার চাকে ঢিল ছুঁড়ে মারলে তাকে কামড় খেতে হয়। যদি সে সঠিক সময় পালিয়ে যেতে না পারে তাহলে তার অবস্থা খুবই ভয়াবহ হয়। ঢিল তো সে একটা মারে, কিন্তু কামড় খাওয়ার সময় তাকে অসংখ্য কামড় খাইতে হয়। আর মৌমাছি বা বল্লার পোকার কামড়ের কত ব্যথা, কত যন্ত্রণা, সেটা যারা খাইছে তারা এটা খুব ভালো হয়েই জানে। আমার মনে হয় এই বিডি বালছাল ওরফে পমপম আপা মনে হয় কখনো মানে বল্লার কামড় খান নাই, এই জন্যই হয়তো বা এত দুঃসাহস দেখাইতে আসছে। তো সে আমার গত মানে সেকেন্ড লাস্ট ভিডিওতে সে যে উস্কানিমূলক একটা কমেন্ট করছে এবং কমেন্ট করার পরে সেই কমেন্টের রিপ্লাই আরো উস্কানি দিয়ে গেছে। মানে যাকে বলে যে সাপের লেজে পাড়া দেওয়া বা মানে কাজ্জা, মানে পায়ে পাড়া দিয়ে কাজ্জা বা ঝগড়া লাগানোর একটা চেষ্টা করা। তো সে কি কমেন্ট করছে, কমেন্টটা আমি এখানে স্ক্রিনে পড়ে শোনাচ্ছি। সে একটা ফেক আইডি বা এই আইডিটা তার, কিন্তু সে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে সেই আইডিটা হয়তো বা নতুন, মানে অন্য কারো ঠেকা পড়ে নাই তার মানে হয়ে এখানে দালালি করতে আসা। ভাষা দেখলেই বুঝে ফেলবেন আইডিটা যে তার। আইডির নামটা আমি পড়তে পারবো না, এটা কোনো উচ্চারণ হয়েছে না, শুধু কিছু অক্ষর। তো এগুলো পরে আমি সময় নষ্ট করলাম না। এখানে সে লিখছে কি, প্রিয়া এত মিথ্যা ভুলভাল ভিডিও উপস্থাপন করেন বলেই পিঁপড়া ও বসবে না দেখতে। যার কথা বলছেন সে আসছে 7 মাস মাত্র, আপনার মতো কয়েক বছর না, বুঝলেন? তারপর ভিডিও মাত্র 187টা, 200 এখনো হয়নি। তার সাবস্ক্রাইবার যেমন ভিউ তার থেকে বেশি, এটাই অবাক লাগে। সবার ভিউ থাকে না, সাবস্ক্রাইব নিয়ে ঘাস কাটে। পৈশাচিক একটা আনন্দ তার মনের মধ্যে লাগছে, সে একটা হাসির ইমোজি বা স্টিকার সিম্বল যাই বলেন দিছে। তো এখানে এই যে কথার লাইনগুলো দেখলেই বোঝা যায় যে সে সাধারণ কোনো ভিউয়ার্সের এত ঠেকা পড়ে নাই আরেকজন রোস্টারের হয়ে এখানে এইভাবে দালালি করতে আসার। তো এটা সে নিজের ফুটানি নিজে দেখানোর জন্যই সে অন্য একটা আইডি দিয়ে, আইডিটা অনেক বছরের পুরনো, এই কমেন্টটা যে আইডি থেকে করা হয়েছে, তো সে নিজের সাফাই নিজে গাইতে আসছে। তো তার পরে লেখছে, তার প্রথম ভিডিও বাদে দেখুন তো আর কোনটা ফ্লপ। আর হ্যাঁ, সঠিক কথা জেনে ভিডিও করবেন। তার আগে চ্যানেল ছিল, নাম পম পম আপা।
সে বলেছে আপনার চামচারা আগের চ্যানেলে এসে আপনাকে নিয়ে তদবির করত কথা বলার জন্য, তখন উনি বলেছে আপনাকে যোগাযোগ করতে। তারা আবার এসে বলেছে ওই চ্যানেলটিতে কোথায় দাড়ি দিবে, কোথায় কমা দিবে, মানে আমার বিরাট অসুবিধা হচ্ছে এই ভণ্ড প্রতারকের কমেন্ট করতে। আপনি নাকি বলেছেন, অনেকে এমন কথা বলে কিন্তু কাজ হয় না, এই কথাই বলেছে এবং আপনাকে সেই পুরনো আইডি থেকে মনে হয় ফেসবুকে কমেন্ট করেছিলেন, আপনি দেখেননি। ব্যাস এতটুকু বলেছেন উনি। কি কইছে না কইছে এখনই কথা ঘুরায় লাইতেছস, কথা একটু হইনা লইস। অহেতুক বকবক করেন কেন? আগের চ্যানেল এ আমি ছিলাম, ওখানেও ওনার 2K বেশি সাবস্ক্রাইবার ছিল, উনি এমনই মনিটাইজেশন ওপেন করেন না। গো শুনা গো আমার। গতবার মেকআপ বুতুরি মিমের বিয়ের ভিডিওতে তার মর্মস্পর্শী কবিতা আবদিয়াকে নিয়ে সবার মন ছুঁয়ে যায়, তখন সেটার ভিউ 100K বেশি ছিল। উনি তখন হতেই বলেন তথ্য প্রযুক্তির একটা সেক্টরে আছেন, সবকিছু জেনে বুঝে কথা বলবেন, চামচাগুলো উস্কানি দেয়, কুটনামি করে, আর মিয়া আপনি ফুলে ওঠেন। আপনাকে এখন ভিলেন ও মানে না কেউ। আমি ভিলেন মেম্বার কইছি কেডা? আমি তো ফুল লাগতেই এই গল্পের হিরো, এখনো হিরো, এবং এই গল্পের শেষ পর্যন্ত হিরোই থেকে যাব, ঠিক আছে? মানে নায়ক নেহি, তুমি আমাকে খলনায়ক ভাবছো, এটা কি ঠিক করছো? আমি খলনায়ক না, আমি নায়ক। তো গল্পটা শুরুই হয়েছে আমাকে দিয়ে। তো এই গল্পের নায়কের চরিত্রে থাকি, ভিলেনের চরিত্রে থাকি, সবকিছুই সোজা কথা আমি কেন্দ্রিক। আমাকে কেন্দ্র করেই এই যে ইউটিউবের এই কন্ট্রোভার্সিটা এটা শুরু হয়েছে। ওই ডাইনি, মাগিনো, সাগিনো, মেকআপ বুতুরি, দেশি কুত্তা, দাঁতের বাগান বা তাদের আশেপাশে যত ফকির মিসকিন বা রাতের রাজারানীরা আছে, খয়রাতিরা আছে, তাদের সবারই আবির্ভাব হয়েছে, বা সোজা কথা তাদেরকে সবাই চিনতে পারছে আমাকে দিয়ে। আমি না আসলে ওই ফকিন্নির বাচ্চারা এত তাড়াতাড়ি ভাইরাল হইতে পারতো না। ওই ডাইনি, মাগিনো, সাগিনো পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, হয়তো বা তাদেরকে নিয়ে এত গানা বাজনাও এইসব এই কাওয়া থেরাপির মতো বা এই পম বা বালছালের মতো চ্যানেল থেকে তাদেরকে নিয়ে কথা বলার কোনো ইয়ে হতো না। তাদের পাশেতে এখনো তাদেরকে চলতে হইতো। তো কি বলবো, সে আসছে আমাকে ইয়ে করতে, ভিলেন বা খলনায়ক বানাইতে। তো এই যে এখানে উস্কানিমূলক একটা কমেন্ট দিল আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, আমার সাপোর্টারদেরকে, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদেরকে সে দালাল, চামচা বলে আখ্যায়িত করছে, উল্লেখ করছে। তো এতে করে আমার কিছু সাপোর্টার, আমার কিছু শুভাকাঙ্ক্ষী এখানে বা অন্যান্য ভিডিওতেও কমেন্টের রিপ্লাই দেয়, বা এই কমেন্টের মধ্যে এসে রিপ্লাই দিচ্ছে যে এইরকম উস্কানিমূলক কমেন্টে যে কোনো মানুষ, সচেতন মানুষ বা কারো শুভাকাঙ্ক্ষী থাকলে সে এসে একটু ইয়ে করবে। তা আমি এইখানে এই কমেন্টের রিপ্লাইটা দিব করে হয়তো বা ভিডিওতে একটু ভালোভাবে দিতাম, যে আমি স্কিপ করে গেছি, যে ভিডিওর মধ্যে ভালোভাবে বুঝিয়ে দিব। তো এর আগে যেহেতু আমার একজন শুভাকাঙ্ক্ষী এই যে ওই ইয়ে থেকে কাওয়া ক্রিয়েটিভ ক্রিয়েশন, তো এইখান থেকে কিছু রিপ্লাই দেওয়া হয়েছে। তো এই কাওয়া ক্রিয়েটিভ ক্রিয়েশনকে আবার গালাগালি করে এই আইডি থেকে এই ফেক আইডিধারী বা দালাল ইয়ে করছে, গালিগালাজ করছে বা উস্কানিমূলক জবাব দিচ্ছে। তখন আমি কিছু কমেন্ট ইয়ে করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম, যে তাকে একদম হাইড করে বা ব্লক করে দেই নাই, যে তাকে যেহেতু আমি জবাব দিব সে যাতে আবার উত্তর দেওয়ার সুযোগ পায়। তাকে এমনিতে সাধারণ একজন কি বলবো নিরপেক্ষ ভিউয়ার্স হিসেবে ততক্ষণ পর্যন্ত মানে একটু বিবেচনার মধ্যে রাখছিলাম। কিন্তু সে যে একটা দালাল, আদৌ মানে সে নিজেই যে
দালাল, সেটা সে কিভাবে প্রমাণ দিছে সেটা দেখেন। সেই এখানে এসে আবার রিপ্লাই দিয়ে গেছে, আমার আরো কমেন্ট ছিল, উধাও হলো কিভাবে, সমস্যা নাই, শর্ট রেখে দিছি, মানে স্ক্রিনশট রেখে দিছে। তার মানে কেন রেখে দিছে, ওই যে পায়ে পাড়া দিয়া কাইটা হরবার লেগা, মানে ঝগড়াঝাটি করার জন্য। তো যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে বা মানে এমনিতেই কিসের ছলে বলবো, এটা খেলার ছলে বা মস্করার ছলে, যে দেখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য বল্লার চাকে ঢিল মারে বা মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে মারে, তারে কেমনি ছেড়ে দিয়ে যাইব, তারে তো পানির ছাতার তলে গিয়া হইলো একটা হুল বসিয়ে দিতে হবে, মানে কামড় বা চুম্মা দিতে হবে, তাই না? তো সেই জন্য আজকে শেষবারের মতো তাকে একটু উচিত জবাব দিতে আসছি, যে তার যদি লজ্জা শরম হয়ে থাকে আমার আজকের কথাবার্তা শুনে, আজকের লেখে, সে আর জীবনে কোনোদিন এই যে এইসব কমেন্টের মাধ্যমেও আমাকে কোনো মানে খোঁচাখুচি করবে না, বা ভিডিওতে তো আমাকে নিয়ে কোনো কথা বলার দুঃসাহস দেখানোর কথাই না। যদি তার কোনো লজ্জা শরম থেকে থাকে, ব্যক্তিত্ব, আত্মসম্মান বোধ, যেটাই কন্যাকে লিখা, আমার মনে হয় নাইয়া এখন বাকিটা তার আচরণে প্রকাশ পাবে। তাকে কোথায় আমি আমার মানে গতকালকের আগের ভিডিওতে বললাম যে তার যদি কোনো পরিচয় থেকে থাকে, সামাজিক মানে অবস্থান এটা সেটা থেকে থাকে, সে আমাদের বাংলাদেশি হোক বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা কলকাতার বাসিন্দা হয়ে থাকুক না কেন, সে তার পরিচয় দিয়ে কথাবার্তা বলো। তার কি স্বার্থ আছে, সে কি কারণে এখানে প্রতিবাদ করতে আসছে, সে কোথাকার কোন সচেতন নাগরিক বা ভিউয়ার্স হিসেবে সেই দায়িত্ব পালন করতে আসছে। মানে সে যেই রাতের রানীদের সপক্ষে সাফাই দিতে আসছিল বা তাদের বদনাম করেও নিজে কিছুটা মানে চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করতেছে, তাদেরকে নিয়ে কোনো কথা বলার কোনো যুক্তি তো নাই। সে কোন যুক্তিতে ওই ডাইনি মাগিনো, দাঁতের বাগান বা ওই তাদের আত্মীয় স্বজন, দেশি কুত্তা, সাকিনো, মেকাপুতুরি, তাদেরকে নিয়ে সোজা কথা বলবে, তানু মণ্ডলকে নিয়ে? তানু মণ্ডল তো তার কোনো ক্ষতি করে নাই, আমার করছে, সেই জন্য আমি প্রতিবাদ করি। তো সে যেহেতু আসছে, তাহলে তানু মণ্ডলদেরকে নিয়েই করে থাকুক, তানু মণ্ডলদের নিয়ে দোষগুলি নিয়ে প্রতিবাদ করে যায়। সেখানে আবার আমি যেই কাজটা করি নাই, আমার ইমেজ নষ্ট করার জন্য, আমার সম্পর্কে মিথ্যা অপপ্রচার করার মানে দরকারটা কি? তাকে কে বলছে আমার ইমেজ নষ্ট করার অপচেষ্টা করতে? তো এটা এই জন্যই আমি বলতে বাধ্য হয়েছি যে ডাইনি মাগিনোর সাগিনোরদের কাছ থেকে বা তানু মণ্ডল, দেশি কুত্তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে সেইখানে তাদের হয়ে দালালি চামচুমি করতে আসছে। তো এই কথা শুনে তার গায়ে এত মানে জ্বালাপোড়া উঠলো কেন? তো জ্বালাপোড়া উঠাতে সে মানে এই কমেন্টের মাধ্যমে এগুলো করতেছে। এই যে আমার গত ভিডিওতে আমি আমার এলাকার কি বলবো মানুষজনদেরকে নিয়ে, সব শুধু আত্মীয় স্বজন না, আমার ভাই বা মামারা না, চাচারা না, মানে এলাকার মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সমাজের যত মানে সম্মানিত ব্যক্তিবর্গরা থাকেন, সবাই সেখানে উপস্থিত ছিলেন। তো তাদের মাঝে আমাদের পরিবারটা বা আমাদের আত্মীয় স্বজনরা কতটুকু মানে সম্মানিত বা মানে সম্মানীয় স্থানটা দখল করে রাখছেন, এটা আমার গতকালকের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। আমার এইসব ভিডিওতে তেমন একটা ভিউজ আগে থেকেই হয় না, প্রথম থেকেই, যে আমি আমার ব্যক্তিগত বা এলাকার যে ভিডিওগুলো মেক করি মানে আপলোড করি, সেই ভিডিওগুলোতে ভিউয়ার্সদের আগ্রহ কৌতূহল থাকে না। কিন্তু আমার গত ভিডিওতে আমি যেই বিষয়বস্তুটা নিয়ে ভিডিও আপলোড করছি, আপনাদের আগ্রহ কৌতূহল না থাকলেও সেই ভিডিওটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমার বা আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনদের যে সামাজিক অবস্থান আছে, এটা আপনারা এখান থেকে মানে যাচাই করতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন যে সমাজে আমাদের কি অবস্থান। আমি আর কিছু বললাম না, ঠিক আছে? তো সেই জন্য তাদের মাঝে আমাদের সামাজিক বা পারিবারিক অবস্থানটা কিরকম, সেটা এখান থেকে আপনারা বিবেচনা করতে পারবেন। তো এইখানে এই মুখোশধারী শয়তান, এই বালছালের বা পম্পম আপা মানে
সামাজিক তো দূরের কথা, তার ব্যক্তিগত অবস্থানটা কি, তার চেহারা কেমন, মানে বান্দরের পুটকির মতো না ডাইনি মাগিনদের আত্মীয় স্বজনদের মতো, যে রাতের রানীদের চেহারার মতো, মানে এইটা যাচাই করার সুযোগই তো আমাদের নাই। তো সে আবার কোন সাহসে কোন যোগ্যতায় আমার সাথে লাগতে আসে, এটা কোন চেন দিকে আপনারা। তো এই ইয়ে দুইটা নাম বলতে গিয়ে এই পম্পমাপা এবং বালছাল, এই দুইটা বলতে গিয়ে আমার একটু হজবরল লেগে যাচ্ছে। এই যে বালছাল কতগুলো মানে মিথ্যাচারিতা করে গেল, এটার তো কোনো হিসাব দিয়ে শেষ করতে পারবো না। আমি দুই একটা পয়েন্টে কথা বলে তার মিথ্যাচারিতার কিছু প্রমাণ দিয়ে দেয়। এই যে সে আবার এখানে তানু মণ্ডলের জন্মটাকে বৈধতা দিতে চেয়ে, যে তানু মণ্ডল জন্ম পরিচয় আছে তানু মণ্ডলের, যে সে হারিবাতিলওয়ালা তাহের আলীর মেয়ে, এটা সেটা, যে তাহের আলীর বাড়ি মুন্সিগঞ্জ, এরকম একটা অপচেষ্টা করে গেছে। আমি যখন প্রথমে ইউটিউবে আসার শুরুর দিকে মানে অনুসন্ধান করার চেষ্টা করছি, তথ্য নেওয়ার চেষ্টা করছি, অধিকাংশ ইয়ের মতে আমি তথ্য পাইছি যে হাশেম আকন্দ তানু মণ্ডলের বাবা। কিন্তু হাশেম আকন্দ যখন তথ্য দিল যে এই মেয়েকে সে স্বীকার করে না, এই জন্য তার কোনো দায়িত্ব পালন করে না, তো তানু মণ্ডলের এই যে বিয়ে শাদী হয়েছে তো সময় হচ্ছে, তো একটা তো পিতৃ পরিচয় লাগতো। তো সেই জন্য ডাইনি মাগিনো দেশি কুত্তাকে যে কোনো ভাবে রাজি খুশি করে এখন মোতার জায়গায় গুতা খেয়ে টাকা উপার্জন করে, বা ওই যে ইউটিউবে নাস্তামি নোংরামি করে টাকা উপার্জন করে, বা ওই যে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে রাতের রানীর দায়িত্ব পালন করে, মানে টাকা পয়সা আয়োজি করে। সোজা কথা, দেশি কুত্তাকে কত রকম ভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, যে দেশি কুত্তা দারোয়ানের চাকরি করতো বা পিয়নের চাকরি করতো, দিন এনে দিন খাইতো, তাকে মানে খুব হিসাব করে জীবনযাপন করতে হইতো, খরচ করতে হইতো। সেই দেশি কুত্তা এখন বেহিসাবি ভাবে খরচ করতে পারে, টাকা ভাঙতে পারে, মানে সে মানে টাকা পয়সাটাকে জীবনের সবকিছু ভেবে তার সব রকম মানে মান সম্মান ব্যক্তিত্ব সব বিসর্জন দিয়ে ফেলছে। যে দেশি কুত্তার আর কোনো ইয়ে নাই, সে কুলাঙ্গার, সে অমানুষ হিসাবে একটা দেশি কুত্তা হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করছে। তো সেই দেশি কুত্তার সন্তান হিসেবে এখন তানু মণ্ডল পরিচয় দিতে পারতেছে। তো তানু মণ্ডলকে তাহের আলীর মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার জন্য আরো একটা মেয়েকে মানে কি বলবো উদাহরণ টেনে এনে যে তানহার ইয়েটা, সে জন্মটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তো এটা আমি তার কথা প্রতিবাদ করার পরেও সে আরেক ভিডিওতে ইয়ে দিছে, বয়স হিসাব করে ইয়ে করে, যে এই ভোলা মিয়া মিজান, এই গোবর টুকানি খুকি, তাদের প্রকৃত বয়সটা কত হইতে পারে, যে তারা তো 24-25 বছরের বেশি অবিবাহিত থাকার কথা না। তো মানে প্রথম অবস্থায় তাদেরকে সত্যবাদী হিসেবে, যে তারা তাদের বয়সটা যা বলে সেটাই তাহলে সঠিক। ডাইনি মাগিনো নিজেকে এত বয়সের হিসাব দাবি করে, ওই মাল্টি নোংরা নিজেকে 28 বছরের মানে যুবতী হিসেবে দাবি করে, মেকআপ বুতুরি একরকম একটা বয়স বলে নিজেকে কচি খুকি হিসেবে দাবি করে। তো তারা যখন যেটা বলে সেটাই সত্যি, গোবর টুকানি যা বলে সেই কথাগুলোই সত্যি। তো আমরা কেন তাদের কথার প্রতিবাদ করবো, এই সেই বলে একটা গাঁজাখুরি যুক্তি উপস্থাপন করছে। আবার বলছে ওই যে তারা এত কম বয়সে বিয়ে শাদী করবে, তাদের চরিত্র দেখলে এটা বোঝার উপায় নেই। তো সেই জন্য এই ভোলা মিয়া 35 বছরে এসে এখন যদি ভোলা মিয়ার বয়সটা ইয়ে হয়, সে 42 থেকে 45 বছর হিসেবে দাবি করছে ভোলা মিয়া। কারণ মানুষের চুল তো আর এমনি এমনি পেকে যায় না। ভোলা মিয়ার মাথার চুলের যে পাকা মানে পাকা চুলের যে তাসির, যে নমুনা, এগুলো দেখে সে এই ভোলা মিয়াকে 45 বছরের একটা মধ্যবয়স্ক বা বুইড়ার সাথে ইয়ে দিছে। তো এখানে ভোলা মিয়ার বয়স কত সেটা আপাতত আমি নাই বলি, আমি পরে বলতেছি। আগে বলি, সব মানুষের চুল বয়সে পাকে না, কিছু মানুষের চুল বাতাসেও পাকে, যাকে বলে বায়ু ছড়া। মানে অনেকের একটু অসুস্থতা থাকে, এটা হরমোনালি সমস্যা থাকতে পারে, জেনেটিক সমস্যা থাকতে পারে। কি বলবো, আমরা যখন স্কুলে পড়ি এসএসসি পরীক্ষার আগে
বা এইচএসসি কলেজে পড়ার আগে, তখন আমাদের সহপাঠী, আমাদের বয়সী একটা ছেলে 17-18 বছর বা 16 বছরের ছেলে, মাথার অর্ধেকের বেশি চুল পাকা। তা ইদানিং 12-10 বছর আগে থাকতে তার মাথার সব চুল একদম বুড়া মানুষের মতন পাকা, শুধু মাথার না, চাপার যে দাড়ি আছে সব পাকা। তার মানে কি সে 50 ঊর্ধ্ব একটা বা 60 ঊর্ধ্ব একটা বৃদ্ধ বুড়া মানুষ? এরকম 2-3 জন মানুষ আমার নিজের চোখে দেখা যে তাদের বায়োসরা একটা অসুখ বা রোগ আছে। এটাকে বৈজ্ঞানিক ভাবে বা ডাক্তারি ভাষায় কি বলা জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বায়োসরা বলি। তো এই বায়োসরা রোগটা সম্ভবত এই ভোলা মিয়া মিজান্নেরও আছে। এই জন্যই কি সে বুড়া হয়ে গেছে, তার বয়স এত বেশি হয়ে গেছে? এটা মনে করার কোনো কারণ নেই। কথা কইতে কইতে অনেক সময় গেছে, মূল পয়েন্টে চলে আসি। ভোলা মিয়ার যে এক বিয়ে, এটা আমি তাদের সবাইকে ধুলাই করি বলে যে যেই দোষটা করে নাই তার উপর সেই দোষ চাপিয়ে দিয়ে একটা মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার যদি চেষ্টা করি, আমার মনে হয় আমি সেটা করতে পারবো। কিন্তু কি দরকার? আমি যেই অমানুষগুলোকে বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীগুলোকে ধোলাই করি, তাদের সবার চরিত্র কতটা নোংরা এবং মানে জঘন্য সেটা হাজার হাজার বা লক্ষাধিক ভিউয়ার্সরা জানেন। দেখেন, এই জন্য তাদের নোংরামি প্রমাণ করার জন্য আরেকজন বলদকে বা নিরপরাধ ব্যক্তিকে দোষী হিসেবে সাব্যস্ত করার, মানে যেই দোষটা সে করে নাই ওই দোষী করার কোনো প্রয়োজন তো আমার নাই। এমনিতেই ভোলা মিয়া এক বিয়ে করছে, এইটা তার ক্রেডিট দেওয়ার জন্য তাকে কোনো দরকার নেই। এছাড়াও সে তার বউয়ের নষ্টামি নোংরামি, তার বউয়ের যে ঝগড়াটে স্বভাব, যে নোংরামি স্বভাব, ওইগুলোতে সে যে সাপোর্ট দিচ্ছে, এতেই ভোলা মিয়া যথেষ্ট পরিমাণ অপরাধী হিসেবে প্রমাণিত হয় যে সে একটা ব্যক্তিত্বহীন কাপুরুষ, যে শুধু বউয়ের সাথে থেকে খাটকা দিয়ে বাচ্চা কাচ্চার জন্ম দিলেই যে সে সুপুরুষ হয়ে যায় না। ঠিক আছে, ওই যে ঘরে বসে বউয়ের গোলামি করা, বউয়ের কামাই খাওয়া, এতেও তার কাপুরুষতার অনেক প্রমাণ পাওয়া যায়। কিন্তু তাই বলে মানে সে যেই দোষটা যে একাধিক বিয়ে সে করে নাই বা কোথাও, আমার জানা মতে সে কোথাও লুচ্চামি বদমাইশি করে নাই, তাই তাকে আমি সেই লুচ্চা বদমাইশ আপাতত বলতে পারতেছি না। সে বলদ, ঠিক আছে। এখন আড়ালে সে করে কিনা সেটা তার ব্যাপার। এখন এই বিডি বালছাল, এই গোবরটুকানির মেয়ে তানহার জন্মটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা যুক্তি উপস্থাপন করছে যে হাগুটুকানি গোবরটুকানি কখন কোন ভিডিওতে কি একটা কথা বলছে। যদিও প্রায় অনেকদিন ধরে আমি হাগুটুকানি গোবরটুকানির কোনো ভিডিও দেখি নাই বা দেখার প্রয়োজন মনে করি নাই, সময়ও পাইনি। তো কোন একটা ভিডিওতে নাকি এই হাগুটুকানি গোবরটুকানি এরকম একটা বিতর্কের জন্ম দিয়েছে যে সে যখন মানে কথা বলতেছিল যে হয়েছে, এই হাগুটুকানি গোবরটুকানিকে বিয়ের 1 মাস পরে এই ভোলা মিয়া বিদেশে চলে গেছে। তারপর আবু তালহা জন্ম নেওয়ার 1 মাস পরে বা জন্ম নেওয়ার কিছুদিন পরে ভোলা মিয়া দেশে আসছে। তো এই কথাটা বলার সময় নাকি এই ভোলা মিয়া মুখটা ফিরিয়ে নিছে, আবার পরে এই সাথে সাথে আবার কথা বলতেছে যে না, মাঝখানে 2-1 বার আবার আসছে। আচ্ছা, এখন এই মূর্খ বা চাপাবাজ মিথ্যাবাদী গোবরটুকানি কখন কি বললো না বললো তার কথা বিশ্বাস করারও কোনো দরকার আছে? তার মতন একটা মিথ্যাবাদীর বা আইএফএল এর কথা, হ্যাঁ, চাপাবাজ কামলি গোবরটুকানির কথা আর কোনো যৌক্তিকতা আছে? সে কখন কি বলে এটা তো সে নিজেই জানে না। তার একটা মুখ না ফুটকি, এটা তো সেই জানে না। আমাদের কি বলবো, আমরা তো বুঝি যে সে কখন কি বলতে চায়। কথা হচ্ছে তারা তো অধিকাংশ সময় চাপাবাজের উপরে থাকে আর মিথ্যাচারিতার উপর থাকে। কিন্তু মাঝে মধ্যে যেটা করে কিছু কিছু ভুলও করে ফেলে। যেমন এই যে গোবরটুকানি যদি এরকম কোনো কথা বলে থাকে যে তার বিয়ের 1 মাস পর ওই ভোলা মিয়া বিদেশ চলে গেছে, একবারে আবু তালহার জন্মের পরে আসছে, তাহলে এটা তার স্লিপ অফ টাং, মানে কথার পৃষ্ঠে মানে এমনিতেই মানে চামড়ার মুখ দিয়ে বের হয়ে গেছে। কিন্তু মূল কথা তো ওই যে পরে আবার গোবরটুকানি যেটা বলছে যে না, মাঝখানে আরো 2-1 বার আসছে আপনাদের ভাইয়া। তো সেটা কিভাবে আসছে দেখেন, আমি যখন বিয়ে করছি ওই পরকেরানি সাগিনোকে, সেটা ছিল 2013 সাল। সারিকার জন্ম হয়েছে 2014 সালে। সারিকার বয়স যখন 6-7 মাস, তখন তারা দেশে আসছে এবং তখন তারা দেশে এসে 2 ভাই 1 মাস আগে বিয়ে করে গেছে। আগে ওই যে আমাকে নিতে আসছে, নিতে এসে কত নাটক টাটক এটা সেটা হইলো, প্রায় ডিসেম্বরের দিকে হয়তো বা আমাকে নিতে আসছিল। তো ডিসেম্বরে বিয়ে করছে, ওই
বাদেমা শাহিন বিয়ে করছে, তো শাহিনের পরে আবার মিজান বিয়ে করছে। তো তারা কিন্তু দুইজনই আবার বিয়ের পর পর বিদেশে চলে গেছে। তো 15 সালে হয়তোবা ধরেন যদি 14 ডিসেম্বরে ওই শাহিন বিয়ে করে, তাহলে 15 সালে গিয়ে এই মিজানের বিয়েটা হয়েছে এই হাগুটুকানি গোবরটুকানির সাথে। তাহলে আমাদের এরপরেও ওই পরকেরানি সাগিনের সাথে আমার সংসারটা 2017 সাল পর্যন্ত ছিল। মানে শারিকার বয়স যখন 2.5 বছর, 3 বছর 2 মাস, তখন কিন্তু মানে আমাদের ডিভোর্সটা সম্পন্ন হয়েছে, বা মানে একদম লিখিতভাবে হইতে হইতে শারিকার বয়স 3.5 বছর হয়ে গেছে। পরকেরানি সাগিনের আমার ঘর থেকে চলে যাওয়ার 2-3 মাস পর আমি মানে আনুষ্ঠানিকতা ভাবে দুই পক্ষ যৌথভাবে ডিভোর্সটা মানে কার্যকারিতা লাভ করছে। আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার 3 মাস পরে গিয়ে কিন্তু সেটা কার্যকর হয়েছে এবং দুই পক্ষ একসাথে একটা সমঝোতার মধ্যে আসছি। থানা, পুলিশ, র্যাব, বিচার, সালিশ, সেটা অনেক কিছু করি। তো ততদিনে শারিকার বয়স 3.5 বছর হয়ে গেছে। তো ততদিনে ওই সময়টাতে কিন্তু আবু তালহার জন্ম হয় নাই। সেটা 2017 সাল। 17 সালের হয়তোবা যখন যেই দিন আমাদের ডিভোর্স সম্পন্ন হবে, লেখালেখি হবে, ওই যে দলিলটা হয়েছে ওই দলিলের মধ্যে কিন্তু ওই ভোলা মিয়া মিজানের স্বাক্ষর আছে সাক্ষীর জায়গায়। তো সেটা 2017 সাল। তো ততদিনে কিন্তু তানহার জন্ম হয়ে গেছে, ঠিক আছে। তো ওই সময় মানে এই যে সে 15 সালে বিয়ে করে 1 মাস পরে চলে গেছে, আবার তানহার জন্মের পরে আসছে, তো এই কথাটা সত্যি। তো এই যে ভোলা মিয়া বা গোবরটুকানি মানে তানহার বাবা মা, এই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা না। তো আবু তালহার জন্ম তো 2017 সালের পরে হয়েছে, আমার ডিভোর্সেরও পরে, ঠিক আছে। শারিকাকে যখন আমার ডিভোর্সের পরেও আমার এখানে আমার বাসায় নিয়ে আসছি, কয়েকদিন রাখছি, তখনও কিন্তু তালহার জন্ম হয় নাই। তখন ওই গোবরটুকানি ও ভোলা মিয়ার সংসারে শুধুমাত্র একটা সন্তান, ওই তানহা, আর রেশমার ঘরে রুহি। তাহলে এখানে এই তানহার জন্মকে প্রশ্নবিদ্ধ করার মানে কোনো সুযোগ আছে? ভিউয়ার্স আপনারা কোনছেন দেখি। তো কথা কইতে কইতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মানে আমার একটু মানে হজবরল লেগে গেছে সময়ের দিকে তাকিয়ে, মানে টেস্ট লাগিয়ে ফেলতেছিলাম যে কতটা মানে তাড়াতাড়ি সংক্ষিপ্তভাবে কথাগুলো শেষ করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়ে উঠলো না। তো আমি যেই প্রমাণ উপস্থাপন করলাম যে আমার ডিভোর্সের সময় তানহার বয়স কত, মিজান বা ভোলা মিয়া তখন দেশে ছিল, এতেই আপনারা ধরেন মানে আলাদা কোনো আউট পার্সন বা থার্ড পার্সন সিঙ্গুলার এসব দালাল চামচা মানে উটকু মানে বালছালের কথায় আপনারা শুধু শুধু বিভ্রান্ত হবেন না। হঠাৎ করে যে কাউকে ধরে এনে যে কারো বাবা বানিয়ে দেওয়া, আবার একজন বাবা আছে তাকে বাবা হিসেবে অস্বীকার করা, এইগুলো করে তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন না। এইসব মিথ্যা, একটা মিথ্যা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন হাজারটা মিথ্যাও সহজে প্রতিষ্ঠিত বানিয়ে ফেলা যায়, বা আবার কিছু সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া যায়। তো আচ্ছা, আবার কথা বাড়াইতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।